হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। আজ আমি তোমাদের সাথে ভূগোলের কি কি পেজ রয়েছে সেগুলো সম্পূর্ণ আলোচনা করব। একটা একটা করে আমি তোমাদের পুরোটাই এমসিকিউ এসিকিউ সব সলভ করে দেব। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো তার আগে দেখে নিই যে ভূগোলের কটা পেজ আছে। দেখো, এসি 19 থেকে এসি 294 মানে 89, 151, 176, 190, 211, 232। তো আজ প্রথম এসি 19 এই পেজটার এমসিকিউ যত এসিকিউ আছে সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করব উত্তর সহ। তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো প্রথম এমসিকিউ কি আছে চলো দেখে নিই। 1 নম্বরে কি রয়েছে? এমসিকিউ 1 নম্বরে রয়েছে, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তর হবে হেলিকটাইট। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো আরোহণ। পরের প্রশ্ন আছে, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বেলো। পরের প্রশ্ন 4 দাগের, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন? উত্তর হবে WM ডেভিস। চলো বাকি প্রশ্নগুলো দেখে নিই। 5 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে? উত্তর হবে সমান্তরাল জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন আছে, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? উত্তর হবে পর্সল। তার পরের প্রশ্ন রয়েছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো? উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন 8 নম্বর দাগের, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হচ্ছে অক্সিজেন, বাকিগুলো গ্রিন হাউস গ্যাস। তার পরের প্রশ্ন 9 নম্বর দাগের, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়? উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে? হ্যালোফাইট। পরের প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্যর উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়। পরের প্রশ্ন আছে, সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো অতি নব্য স্তর। পরের প্রশ্ন, ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। পরের প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার। তার পরের প্রশ্ন কি রয়েছে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। পরের প্রশ্ন আছে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো? উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে? উত্তর হবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। তার পরের প্রশ্ন রয়েছে, জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে প্রাক শিল্প বিপ্লব সময়কালকে বোঝায়। পরের প্রশ্ন আছে, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপর এমসিকিউগুলো তোমরা পুরোটা একবার দেখে নাও, উত্তরগুলো দাগ দেওয়া আছে, তোমরা তোমাদের টেস্ট পেপারটিতে দেখে দেখে আস্তে আস্তে দাগ নিয়ে নাও। এরপর আসছে 2 দাগের এসিকিউ কি প্রশ্ন রয়েছে সেগুলো সমস্তটাই উত্তর সহ আমি তোমাদের সবগুলোর উত্তরই বলে দেবো। তো তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো প্রশ্নগুলো কি রয়েছে আমি একবার তোমাদের বলে দিই, তারপর পরপর আমি উত্তরগুলো সাজিয়ে রেখেছি, লিখে দিয়েছি, তোমরা সেগুলো খাতায় আস্তে আস্তে লিখে নিও। প্রথমে রয়েছে পর্যায়ন কাকে বলে, পরে রয়েছে অথবা অন্ধ উপত্যকা কাকে বলে, 2 নম্বর রয়েছে টম্বেলো কাকে বলে, পরে রয়েছে ফিয়ট উপকূল বলতে কি বোঝো, তারপর রয়েছে পেডিমেন্ট কিভাবে গঠিত হয়, পরে রয়েছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও,
অথবা অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? পরে রয়েছে হিউমিফিকেশন কাকে বলে অথবা মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো? তারপর কি রয়েছে, আগে প্রশ্নগুলো একবার আমি তোমাদের বলে নিচ্ছি, তারপর উত্তরগুলো সমস্তটাই বলে দিচ্ছি। তারপর রয়েছে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়? তারপর লাল এনা বলতে কি বোঝায়? আয়ন বায়ু কাকে বলে? জীববৈচিত্র্য সংজ্ঞা দাও অথবা নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা যায়? হরপ্পা বান বলতে কি বোঝো? বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? অথবা আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। তারপর রয়েছে আইসোটিম কি? পরের প্রশ্ন রয়েছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। তারপর রয়েছে জলবিন্দু বস্তি বলতে কি বোঝো? পরে রয়েছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। তো উত্তরগুলো আমি তোমাদের পরপর লিখে রেখেছি, প্রশ্নগুলো তোমরা শুনে নিলে, এবার উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতায় পারলে লিখে নাও। প্রথমে পর্যায়ন বলতে কি বোঝো ছিল, তো উত্তরটা দেখে নাও। বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াসমূহের দ্বারা সঞ্চয় ও ক্ষয়কার্যের মাধ্যমে আরোহণ অবরোহণ ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের যে সমতা ফিরে আসে তাকে পর্যায়ন বলে। পরে ছিল অন্ধ উপত্যকা, তো দেখে নাও। চুনাপাথর গঠিত অঞ্চলে এর উপর দিয়ে নদী প্রবাহিত হলে এবং নদী প্রবাহের গতিপথ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদী শৃঙ্খলের মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে নদী উপত্যকা উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়, তাই হচ্ছে অন্ধ উপত্যকা। এবার বৈশিষ্ট্য পারলে তোমরা দু একটা বৈশিষ্ট্যও দিয়ে দেবে। অন্ধ উপত্যকা নদীর ঊর্ধ্ব উপত্যকার অংশ, এই অংশে সারা বছরই জলপ্রবাহ থাকে। পরের প্রশ্ন ছিল টম্বেলো কাকে বলে? লিখবে যখন কোনো একটি সামুদ্রিক বাঁধ কোনো একটি বা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে সংযুক্ত করে তখন এরকম বাঁধকে টম্বেলো বলে। টম্বেলো শব্দের অর্থ দ্বীপ সংযুক্তকারী বাঁধ। তারপরের প্রশ্ন ছিল ফিয়ট উপকূল। কোনো হিমবাহ সৃষ্ট উপকূল সমুদ্র তলদেশে নিমজ্জিত হলে যে উপকূল গঠিত হয় তাকে ফিয়ট উপকূল বলে। তারপরের প্রশ্ন ছিল পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? লিখবে একটি পেডিমেন্ট গঠনে আবহবিকার পুঞ্চিত ক্ষয় জলধারা বায়ুপ্রবাহ প্রক্রিয়ার সংমিশ্রণ জড়িত। আবহবিকার যা পাথরের ভৌত রাসায়নিক ভাঙনকে বোঝায়, এটি পেডিমেন্ট গঠনে মৌলিক ভূমিকা পালন করে। সময়ের সাথে সাথে পাহাড়ের পাদদেশের শিলা এবং বোল্ডারগুলি আবহবিকারের মধ্যে দিয়ে যায়, যার ফলে তাদের ছোট ছোট টুকরো হয়ে যায়। এরপরে ক্ষয়জনিত প্রক্রিয়াগুলি যেমন বায়ুপ্রবাহ জলধারা কার্যকর হয়। শুষ্ক অঞ্চলে প্রবল বাতাসের দ্বারা চালিত বলের ফলে ভূপৃষ্ঠ জুড়ে ছোট ছোট পাথরের টুকরোগুলিকে উত্তোলন করে এবং পরিবহন করে ডিফ্লেকশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি ধীরে ধীরে পর্বতের গোড়া থেকে আলগা উপাদানগুলিকে সরিয়ে দেয়। জলধারা পেডিমেন্ট গঠনে বিশেষ অবদান রাখে। মরু অঞ্চলে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতের সময় বর্ষণ থেকে বয়ে যাওয়া জল পলির ঢাল বয়ে নিয়ে যায়, ফলে এটি ভূপৃষ্ঠকে আরও মসৃণ করে এবং আলগা পদার্থগুলি অপসারণে সহায়তা করে। পরের প্রশ্ন রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে? যেসব নদী ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাল রেখে ক্ষয়কার্য চালিয়ে নিজের পূর্ব প্রবাহ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। পরের প্রশ্ন রয়েছে অঙ্গুরীয়াকার জল নির্গম প্রণালী কাকে বলে? উত্তর লিখবে ডোম জাতীয় গঠনের ওপর অত্যধিক ক্ষয়ের ফলে কঠিন ও কোমল শিলা ক্রমান্বয়ে গোলাকার রূপে উন্মুক্ত হলে কোমল শিলা বরাবর গড়ে ওঠা নদীটি যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে বা গঠন করে তাকে অঙ্গুরীয়াকার জল নির্গম প্রণালী বলে। পরের প্রশ্ন ছিল হিউমিফিকেশন। যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে মৃত জীবদেহাবশেষ আণুবীক্ষণিক জীবাণু দ্বারা বিয়োজিত পরিবর্তিত হয়ে বাদামি বর্ণের এক পদার্থের সৃষ্টি করে তাকেই জৈবকরণ বা হিউমিফিকেশন বলে। প্রশ্নগুলো খাতায় তোমরা খুব ভালো করে লিখে নিও। পরবর্তী যে পেজটি রয়েছে সেটিও আমি তোমাদের সলভ করে দেব। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন ছিল মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝায়? লিখবে কোনো নির্দিষ্ট মৃত্তিকায় পলি বালি কাদা কণার আপেক্ষিক অনুপাতই হলো মৃত্তিকার গ্রথন।
পরের প্রশ্ন ছিল উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়? যেসব উদ্ভিদ অধিক তাপমাত্রায় বেঁচে থাকে, যেমন গড় 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি তাপ থাকে, তাকে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলে। পরের প্রশ্ন ছিল লা লিনা বলতে কি বোঝো? লা লিনা শব্দের অর্থ হলো শিশুকন্যা। এটি এল নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চালনের ফলে স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 ডিগ্রি কমে গেলে পেরু চিলির উপকূল বরাবর যে শীতল স্রোত প্রবাহিত হয় তাকে লা লিনা বলে। পরের প্রশ্ন ছিল আয়ন বায়ু কাকে বলে? ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই আয়ন বায়ু বলে। 1 নম্বরের জন্য তোমরা অল্প করে লিখবে, আমি তোমাদের অনেকটা করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আয়ন শব্দের অর্থ হলো পথ, নির্দিষ্ট পথে প্রবাহিত হয় বলে এর নাম আয়ন বায়ু। তারপরের প্রশ্ন ছিল জীববৈচিত্র্য কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের ভিন্নতাকে একত্রে জীববৈচিত্র্য বলে। তারপর 8 দাগেরটা তোমাদের হবে ইন সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন ছিল হরপ্পাবান। হরপ্পাবান হলো প্লাবনভূমি, নদী, শুষ্ক হ্রদ ও অবনমিত ভূমি ইত্যাদির মতো নিম্নাঞ্চলে ঘটা আকস্মিক বন্যা। এটি প্রচণ্ড বজ্রঝড়, হ্যারিকেন বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সাথে যুক্ত ভারী বৃষ্টি বা বরফের পাত বা তুষার ক্ষেত্রের ওপর দিয়ে প্রবাহিত বরফ বা তুষার থেকে গলিত জলের কারণে হতে পারে। বাজার ভিত্তিক উদ্যান কৃষি। কোনো শহরে দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল প্রভৃতি চাহিদা মেটাতে যখন ওইসব শহরের উপকণ্ঠে বা শহরতলিতে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ওগুলির চাষ করা হয় তখন তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলা হয়। আর্দ্র কৃষি। জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলা হয়। আইসোটিম। কাঁচা মাল ও উৎপন্ন পণ্যর সমপরিবহন বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপরিবহন রেখা বা আইসোটিম বলে। পরের প্রশ্ন ছিল তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? মানুষ যেসব কাজের মাধ্যমে সমাজকে পরিষেবা প্রদান করে তাকেই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে। জলবিন্দু বসতি। পরের প্রশ্ন ছিল জলবিন্দু বসতি কাকে বলে? শুষ্ক অঞ্চলে, মরুভূমি বা মরুদ্যানে কিংবা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলের অভাবজনিত কারণে সাধারণত মরুদ্যানে প্লায়াকে ঘিরে কিংবা ভৌম জলের উৎসকে ঘিরে গোষ্ঠীবদ্ধ জনবসতি বিকাশ লাভ করে। শুষ্ক অঞ্চলে জলকে কেন্দ্র করে এই ধরনের বস্তি গড়ে ওঠা একে জলবিন্দু বসতি বলে। পরের লাস্ট প্রশ্ন ছিল পরিকল্পনা অঞ্চল কাকে বলে? বাউডেফেল এর মতে পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি ক্ষেত্র যেখানে এক বা একাধিক অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংহতি রয়েছে। উদাহরণস্বরূপ ডিভিসিকে পরিকল্পিত অঞ্চল বলা যেতে পারে কারণ দামোদর নদীর বন্যা প্রতিরোধের জন্য এই পরিকল্পনা অঞ্চল গঠন করা হয়। তো এই ছিল এসি 19-এর আজকে সম্পূর্ণ এসএকিউ এমসিকিউ তোমাদের পুরো উত্তর সহ আলোচনা করে দিলাম এবং বড় প্রশ্ন তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই বড় প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর পরবর্তী টেস্ট পেপার সলভের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।